স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12 এর ফিজিক্যাল কেমিস্ট্রি পোর্শনের রাসায়নিক গতিবিদ্যা এই চ্যাপ্টারটা একটুখানি পড়ব। রাসায়নিক গতিবিদ্যা, কেমিক্যাল কাইনেটিক্স। এটাকে ডিনামিক্সও বলা হয়। ডিনামিক্স বিজ্ঞানের কোন পোর্শনকে বলা হয়? যে অংশে আমরা বিভিন্ন জিনিসের গতি নিয়ে আলোচনা করি। তো আমাদের এখানে কেমিক্যাল ডিনামিক্স বলতে আমরা বিভিন্ন অণু পরমাণুর রাসায়নিক বিক্রিয়ায় কি ধরনের পরিবর্তন হয়, কত দ্রুত কত ধীর গতিতে পরিবর্তন সংঘটিত হয়, সেই সমস্ত ব্যাপারগুলো একটুখানি আলোচনা করব। তাহলে প্রথমেই কেমিক্যাল কাইনেটিক্স শুরু করতে গেলে আমাদের রাসায়নিক বিক্রিয়াতে যেতে হয়। কেমিক্যাল ইকুয়েশন, একটা কেমিক্যাল ইকুয়েশন থেকে আমরা কি কি জানতে পারি? প্রথমেই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে সমস্ত পদার্থগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বলা হয় বিক্রিয়ক বা রিঅ্যাকট্যান্টস, এবং এই বিক্রিয়ক পদার্থগুলি নিজেদের মধ্যে বিক্রিয়া করে যে পদার্থগুলো উৎপন্ন করে তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত বা বিক্রিয়ালব্ধ পদার্থ। ইংরেজিতে বলা হয় প্রোডাক্ট। আমাদের প্রকৃতিতে বহু পদার্থ আছে, কিন্তু সব পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে না। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ আদৌ বিক্রিয়া করবে কি করবে না, সেটাই সর্বপ্রথম জানা দরকার। তাহলে 1 নাম্বার পয়েন্ট হলো বিক্রিয়ার সম্ভাব্যতা, স্পন্টেনিটি অফ রিঅ্যাকশন। এটা আমরা থার্মোডিনামিক্স থেকে পাই। থার্মোডিনামিক্সের যে অংশে আমরা গিবসের মুক্ত শক্তির কথা পড়ি, সেই গিবসের মুক্ত শক্তি থেকে আমরা জানতে পারি যে গিবসের মুক্ত শক্তির পরিবর্তন যদি ঋণাত্মক হয়, পরিবর্তন বলতে বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট গিবসের মুক্ত শক্তি মাইনাস বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট গিবসের মুক্ত শক্তি, এটার মান যদি ঋণাত্মক হয় তাহলে আমরা কি বলবো না বিক্রিয়াটা হবে। 2 নম্বর আমরা কোন জিনিসটা নিয়ে আলোচনা করতে পারি? বিক্রিয়ক পদার্থের সমগ্র অংশটাই বিক্রিয়াজাত পদার্থে পরিবর্তিত হয় না। কি পরিমাণ পদার্থ, কি পরিমাণ রিঅ্যাকট্যান্টস কনভার্ট হচ্ছে প্রোডাক্টে, এটা আমাদের জানতে হবে। তাহলে এই কোন পদার্থের রসায়নবিদ্যায় পরিমাণ সংক্রান্ত ব্যাপারটা আমরা কনসেন্ট্রেশন
বা গাঢ়ত্ব দিয়ে আমরা জানি, গাঢ়ত্ব। এবং এই পোর্শনটা আমরা রাসায়নিক সাম্যাবস্থা এই চ্যাপ্টারে পড়েছি। 3 নম্বর, ভেলোসিটি অফ রিঅ্যাকশন। একটা বিক্রিয়া হতে কত সময় লাগে বা কত তাড়াতাড়ি একটা বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে অথবা কত ধীর গতিতে একটা রিঅ্যাক্টেন্ট প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, এটা জানতে পারি। এটা থেকে আমরা জানা উচিত আমাদের রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশন। 4 নাম্বার, রেট অফ রিঅ্যাকশনকে কিভাবে বাড়ানো যায় বা কমানো যায়। তাহলে হাউ টু ইনক্রিজ রেট অফ রিঅ্যাকশন, এবং সবশেষে বিক্রিয়ার ক্রিয়া কৌশল, রিঅ্যাকশন মেকানিজম। তাহলে আমরা দেখলাম এই দুটো জিনিস আমরা, তার মধ্যে এটা আমরা থার্মোডাইনামিক্স থেকে পাই আর এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে পাই। পড়ে থাকছে এই 3টে জিনিস। এই 3টে জিনিস জানাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা, দ্যাট ইজ কেমিক্যাল কাইনেটিক্স। তাহলে আরেকবার আমরা চক আউট করে নিই। আমরা এখান থেকে কি কি জানতে পারছি? রেট অফ রিঅ্যাকশন, এটাকে আমরা এবার থেকে আর ও আর দিয়ে লিখব, কারণ রেট অফ রিঅ্যাকশনটা নিয়েই তো গোটা চ্যাপ্টারটা। রেট অফ রিঅ্যাকশনকে এইভাবে লিখব। 2 নম্বর, এই রেট অফ রিঅ্যাকশনকে কি কি ফ্যাক্টর চেঞ্জ করে দিতে পারে, অর্থাৎ ফ্যাক্টরস affecting rate of reaction। এই ফ্যাক্টরস গুলোর মধ্যে চলে আসে টেম্পারেচার, যা আমরা পাই আরেনিয়াসের সমীকরণ থেকে, এবং কনসেন্ট্রেশন, যেটা আমরা পাই অর্ডার অফ রিঅ্যাকশন। অর্ডার অফ রিঅ্যাকশন আমাদের কাছে অনেক ধরনের। 0th অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, and nth অর্ডার রিঅ্যাকশন। এরপরে আমাদের পড়তে হবে রেট ল, বিক্রিয়ার হার সমীকরণ। সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে। 0th অর্ডারের ক্ষেত্রে রেট ল যেরকম হবে, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আলাদা হবে, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আরো আলাদা হবে, nth অর্ডারের ক্ষেত্রে আরো আলাদা হবে। এরপরে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মলিকিউলারিটি, বিক্রিয়ার আণবিকতা, এবং আরো একটা জিনিস সর্বোপরি আমাদের জানতে হবে মেকানিজম অফ রিঅ্যাকশন, মেকানিজম অফ রিঅ্যাকশন। এইগুলো আমরা মোটামুটি আমাদের জানলেই এই গোটা চ্যাপ্টারটা মোটামুটি ফুলফিল হবে। তো আমরা এখানে রেট অফ রিঅ্যাকশনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। বিক্রিয়ার গতিবেগ
বা বিক্রিয়ার হার। হার কথাটা যখনই চলে আসে তখনই আমরা একক সময় ব্যাপারটাকে বুঝি। আর বিক্রিয়া, একটা বিক্রিয়া যখন অগ্রসর হয় তখন দেখা যায় যে বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়ালব্ধ পদার্থ উৎপন্ন হচ্ছে। স্বভাবতই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কি হয়? কমতে থাকে, আর এর গাঢ়ত্ব কমে। উল্টো দিকে যেরকম যেরকম হারে আরের গাঢ়ত্ব কমে, প্রোডাক্ট বা বিক্রিয়ালব্ধ পদার্থের গাঢ়ত্ব বাড়ে। এখন একক সময়ে কোন রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক পদার্থ যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থে উৎপন্ন হয় তাকে সেই বিক্রিয়ার অগ্রগতি বলা যায়, বা বিক্রিয়ার গতিবেগ বলা যায়, বা বিক্রিয়ার হারও বলা যায়। তাহলে বিক্রিয়ালব্ধ পদার্থের ক্ষেত্রে গাঢ়ত্ব কমে অর্থাৎ নেগেটিভ হয়, আর বিক্রিয়ালব্ধ পদার্থের ক্ষেত্রে গাঢ়ত্ব বাড়ে অর্থাৎ পজিটিভ হয়। এটা যদি আমরা একবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে আমরা কি পাই একটুখানি দেখি। এদিকটা গাঢ়ত্ব কনসেন্ট্রেশন আর এদিকটা তাই। বিক্রিয়া যখন আমাদের শুরু করতে হয় তখন স্বাভাবিকভাবে কিছু পরিমাণ বিক্রিয়ক পদার্থকে আমাদের নিতে হয়, কিন্তু বিক্রিয়া শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের কাছে কোনরূপ বিক্রিয়ালব্ধ পদার্থ উৎপন্ন হয় না। সুতরাং আমরা বলতে পারি at the start of the reaction, at the start of the reaction, concentration of product always zero, এবং কিছু সময় পর বিক্রিয়ালব্ধ পদার্থ উৎপন্ন হয়, তার মানে জিরো থেকে আস্তে আস্তে পজিটিভের দিকে যায় এবং বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে কমে। ঠিক যে হারে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কমে, এক্স্যাক্টলি একই হারে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। তাহলে আমরা প্রথমে জিরো বলেছি স্টার্ট অফ দ্য রিঅ্যাকশন, কার কনসেন্ট্রেশন বিক্রিয়ালব্ধ পদার্থ, মানে জিরো থেকে শুরু করে আস্তে আস্তে পদার্থ তৈরি হয়, এরকম ভাবে যায়। এটাকে আমরা নাম দিচ্ছি প্রোডাক্ট। আর যেহেতু আমাদের কাছে কিছু পরিমাণ পদার্থ বিক্রিয়ক থাকে, তার এই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আমরা এইখানে এতটা নিয়েছি, সেই জন্য এটাকে এখানে লিখেছি। আস্তে আস্তে কি হয়, কমতে থাকে। তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কমছে, উল্টো দিকে দেখা যাচ্ছে বিক্রিয়ালব্ধ পদার্থের গাঢ়ত্ব বাড়ছে যত টাইম এগোচ্ছে।
আমি এখন ধরে নিচ্ছি একটা বিক্রিয়া, যেমন x থেকে y। x হলো বিক্রিয়ক পদার্থ, y হলো বিক্রিয়াজাত পদার্থ। এখন আমরা ধরে নিচ্ছি t1 সময়, এখানে আমরা রিঅ্যাকট্যান্ট লিখছি, এখানে আমরা প্রোডাক্ট লিখছি। অবশ্যই এগুলো কনসেন্ট্রেশন। t1 সময়ে x এর অর্থাৎ রিঅ্যাকট্যান্ট অর্থাৎ x এর কনসেন্ট্রেশন x1 এবং t2 সময়ে x এর কনসেন্ট্রেশন x2 এবং t1 সময়ে প্রোডাক্ট অর্থাৎ y এর কনসেন্ট্রেশন y1 এবং t2 সময়ে concentration of product is equal to y2। তাহলে সময় পরিবর্তন, delta t is equal to t2 minus t1। বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন ডেল্টা xt। এখানে বিক্রিয়ার রেশিও কত? 1:1 ডেল্টা x। গাঢ়ত্ব তাহলে আমরা এটাকে বেটার হয় আমরা যদি লিখি x টাকে এইভাবে থার্ড ব্র্যাকেটে আমরা গাঢ়ত্ব দিয়ে লিখি এবং বিক্রিয়ক পদার্থ লিখেছি এটা, আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন ডেল্টা y। ডেল্টা x কিভাবে আসে? আসে হচ্ছে x2 মাইনাস x1 আর ডেল্টা y আসে y2 মাইনাস y1। আমরা এখানে লিখেছি প্রথমে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কি ছিল? x1। পরে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত হয়? x2। তাহলে আমরা জানি বিক্রিয়ক পদার্থ আস্তে আস্তে কি হয়? কমে যায়। কমে গেলে কার মান ছোট? x2। তাহলে এখানে ছোট থেকে বড় বিয়োগ করার জন্য এইটা ডেল্টা x হয়ে গেল কিনা নেগেটিভ, ঠিক একই ভাবে এটা হয়ে গেল পজিটিভ। এবারে দেখা যাক ডেল্টা টি সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন ডেল্টা x। তাহলে এখানে আমরা লিখি ছোট্ট করে ডেল্টা টি সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন ডেল্টা x। অতএব একক সময়ে এই গাঢ়ত্বের পরিবর্তন হয়ে গেল অনুরূপে বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে ডেল্টা টি সময় গাঢ়ত্বের পরিবর্তন ডেল্টা y। অতএব একক সময়ে গাঢ়ত্বের পরিবর্তন
যখনই আমরা এটা ঋণাত্মক, কিন্তু ডেল্টা এক্সটা মনে থাকে যেন, আর ডেল্টা ওয়াইটা হচ্ছে পজিটিভ, তাহলে rate of reaction is equal to, যদি বিক্রিয়ক পদার্থ সাপেক্ষে করা হয় তাহলে হলো ঠিক একই রকম যদি বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে করা হয় পজিটিভ, এই হলো বিক্রিয়ার হার। এটা খুব একটা সিম্পল রিঅ্যাকশন নেওয়া। এরপরে আমরা বিক্রিয়াগুলোকে একটু একটু করে পাল্টাবো। দেখা যাক অন্য একটা বিক্রিয়া নেওয়া যাক। খুব সোজা চ্যাপ্টার, শুধু একটুখানি প্র্যাকটিস আর কিছু না, খুব সোজা চ্যাপ্টার। যদি আমি এরকম একটা বিক্রিয়া নিই, এ প্লাস বি থেকে সি প্লাস বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে বিক্রিয়ার হার সর্বদা কি হয়? ঋণাত্মক। তাহলে আমরা এখানে কি লিখব? বিক্রিয়ার হার, রেট অফ রিঅ্যাকশন, আর ও আর। এই বিক্রিয়াটা এর সাপেক্ষে যদি লিখি তাহলে প্রথমে ঋণাত্মক চিহ্ন আছে, ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা বি। একই রকম ভাবে আমাদের কাছে বিটাও বিক্রিয়ক পদার্থ, সেখানেও আছে ডেল্টা কনসেন্ট্রেশন বি বাই ডেল্টা। আবার যেহেতু সি বিক্রিয়ালব্ধ পদার্থ, তাই এখানে পজিটিভ হবে। পরিবর্তন কত? সব কটাকে আমরা বলতে পারি বিক্রিয়ার হার, অসুবিধা থাকার কোনো কথা নয়। অন্য একটা বিক্রিয়া নেওয়া যাক যেখানে কিছু স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট রয়েছে, যেমন a প্লাস 2b, সেখান থেকে হয়ে গেল 5c। এখানে প্রথমেই একটা জিনিস বলে দিই যে এখানে বিক্রিয়ার গাঢ়ত্ব রেশিও 1:2:5, অর্থাৎ যে সময়ে 1 মোল এ খরচা হয়, ঠিক একই সময়ে 2 মোল বি খরচা হয়ে যায় এবং 5 মোল সি কিন্তু উৎপন্ন হয়। তাহলে যদি আমরা এক্ষেত্রে বিক্রিয়ার হার লিখি, যেহেতু এটা বিক্রিয়ক, ঋণাত্মক চিহ্ন, কনসেন্ট্রেশন এ। আমি প্রথমেই বলেছি যে রেশিওতে এ শেষ হয় তার দ্বিগুণ রেটে বি বিক্রিয়কটি শেষ হয়। অর্থাৎ এখানে রেট যদি আমাকে বিক্রিয়ার রেটটাকে একই করতে হয় তাহলে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঋণাত্মক চিহ্ন বিক্রিয়ক বলে হাফ ইনটু কিভাবে 1/5 হয়ে যাবে, যেহেতু এটা 5 গুণ সি উৎপন্ন হয় এর থেকে। স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট থাকলে বিক্রিয়ার হার আমরা এইভাবে বার করি।
এবারে যদি সবগুলোরই থাকে একটা জেনারেলাইজ ফর্ম আমরা যদি করি তাহলে A mole of A plus B mole of B বিক্রিয়া করে তৈরি করে D mole of D plus E mole of E। এখানে বিক্রিয়ার হার সমান বিক্রিয়ক পদার্থ এর সাপেক্ষে লিখলে বিক্রিয়ক পদার্থের জন্য মাইনাস স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টটা নিচে চলে আসে। কেন নিচে চলে আসে আমি আগেই বলে দিচ্ছি। একই রকম ভাবে আমি লিখে যাচ্ছি, কোনো অসুবিধা থাকলে এই হলো সমস্ত ধরনের বিক্রিয়ার হার লেখার পদ্ধতি। খুবই সোজা। এবারে যাই বিক্রিয়ার হার রেট অফ রিঅ্যাকশন দুই প্রকারের হয়। কি রকম? এক ধরনের হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন, অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন। আরেক ধরনের হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস সোজা, কিচ্ছু কঠিন নয়। অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন হচ্ছে কি তার ডেফিনিট টাইম ইন্টারভ্যাল থাকে। ডেফিনিট টাইম ইন্টারভ্যাল একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে change in concentration of reactant নেওয়া যায় অথবা প্রোডাক্টও নেওয়া যায়, যে কোনো একটা or product divided by जो বললাম টাইম ইন্টারভ্যাল। এই দুইয়ের অনুপাতই হলো অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন। কি রকম? রিঅ্যাকট্যান্স থেকে প্রোডাক্ট কে শর্ট ফর্মে পি বলছি, একে আর বলছি। T1 টাইম, T1 সময় রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব R1, প্রোডাক্টের গাঢ়ত্ব P1, সময়ের ব্যবধান T2 সময়ে রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব R2, প্রোডাক্ট হয়ে গেল P2। তাহলে রেট আর রেট অফ রিঅ্যাকশন, কিন্তু এটা অ্যাভারেজ যদি আমরা বলি
যেটা ইচ্ছে নেওয়া যেতে পারে, কিন্তু রিঅ্যাক্টেন্ট নিলে আমাকে নিতে হবে ঋণাত্মক এবং প্রোডাক্ট নিলে হবে ধনাত্মক, মাইনাস টাইম ইন্টারভ্যালটা ডেল্টা টি T2 মাইনাস T1। অবশ্যই এখানে বলার কোনো দরকার নেই T1 গ্রেটার দ্যান T2, টাইম ইন্টারভ্যাল T2, এটা হচ্ছে অ্যাভারেজ। অথবা এটাতে আমি প্রোডাক্টের ফরম্যাটে লিখলে এটাকে ছোট্ট করে আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব, তাহলে খুব স্পষ্ট বোঝা যাবে। এদিকটা টাইম, এদিকটা কনসেন্ট্রেশন। প্রোডাক্ট reactant। T1 টাইমে, এটা আমি T1 টাইম ধরছি, এই T1 টাইমে বিক্রিয়কের গাঢ়ত্ব কত লিখেছি এখানে R1, এখানেও ধরছি আমি R1। আর T2 টাইমে গ্রাফ থেকে খুবই পরিষ্কার R2 R1 অপেক্ষা ছোট, অর্থাৎ ডেল্টা R এর মান কি হবে, R2 মাইনাস R1 এর মান হবে ঋণাত্মক, আর P2 মাইনাস P1 এর মান হবে ধনাত্মক। তাই আমরা লিখেছি, গ্রাফটা প্লট করলেও আমরা তাই লিখতে পারি, খুব সহজ। এখন এই ডেফিনিট টাইম ইন্টারভ্যালে রেট অফ রিঅ্যাকশন আমাদের কাছে খুব একটা সিগনিফিকেন্স রাখে। তার কারণ হলো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিক্রিয়ার হার বের করলে আমরা সেটা শুধুমাত্র T1 টাইমে পাই, T2 টাইমে পাই এবং T1 এবং T2 এর মধ্যবর্তী কোনো সময়ে পাই। বাট যত সময় এগিয়ে যায় বিক্রিয়কের গাঢ়ত্ব তত কমে আসে। রেট অফ রিঅ্যাকশন বোঝাতে আমরা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব দিয়েই বোঝাই। তাই যেহেতু বিক্রিয়কের গাঢ়ত্ব কমে যায়, তাই রেট অফ রিঅ্যাকশনও কমে যাবে। তাই অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন এর সিগনিফিকেন্স খুব কম। তাহলে আমাদের কাছে পড়ে থাকছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন। সেটা কি জিনিস একটু জেনে নিই। ইনস্ট্যান্টেনিয়াস বলতেই তো চলে আসে ওয়ার্ড তাৎক্ষণিক। ফর অ্যান ইনস্ট্যান্ট অর্থাৎ কোনো মুহূর্ত। রেট অফ রিঅ্যাকশন বলতে আমরা একই বুঝি, যে কোনো মুহূর্তে
বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন এবং সেই সময়ের পরিবর্তনের অনুপাত, অর্থাৎ রেট অফ ডিক্রিজ অফ রিঅ্যাক্টেন্ট, rate of decrease of reactant, rate of decrease of reactant or rate of increase of product for any instant কি বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন, যেমন A থেকে B। খুব অল্প সময় পর, কার? ঠিক T এ ঠিক খুব অল্প সময়, very small time, delta, very small, A এর গাঢ়ত্ব ডেল্টা এর পরিবর্তন এবং B বিক্রিয়াজাত পদার্থ এর পরিবর্তন ডেল্টা B। তাহলে আমরা লিখব ROR এরকম ইনস্ট্যান্ট, এটাকে আমরা লিখব লিমিট, খুব অল্প সময় বলেছি, অর্থাৎ ডেল্টা T টেন্ডস টু 0। আবার সেই একই বিক্রিয়ক পদার্থ লিখলে আমরা লিখব ঋণাত্মক ডেল্টা T। এই খুব অল্প সময় বোঝাতে আমরা ডেল এর পরিবর্তে ব্যবহার করব ডি, আর যদি আমরা বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে লিখি তাহলে ওটাও লিমিট ডেল্টা T টেন্ডস টু 0, খুব ক্ষুদ্র সময় ব্যবহারের জন্য আমরা ডি দিয়ে প্রকাশ করি। এই ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন কিন্তু খুব তাৎপর্যপূর্ণ যে কোনো সময়ের জন্য। এটা অ্যাকচুয়ালি প্রকৃত বিক্রিয়ার হারকে নির্দেশ করে। এটা আমরা একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে কি করে বার করতে পারি একটু দেখে নিই। Time concentration, the reactant এদিকে কি রাখছি আর একটা গ্রাফে টাইম কনসেন্ট্রেশন প্রোগ্রাম, তার মানে যে কোনো একটা ইনস্ট্যান্ট এই টাইম আমরা যে কোনো একটা যে বিন্দুতে করব প্রথমেই সেখানে একটা আমরা স্পর্শক বা ট্যানজেন্ট এখন দেখা যাক বিক্রিয়ার রেট আমরা এখানে কি করে পাবো। টি সময়ে
ডেল্টা টি সময়ে তাৎক্ষণিক বিক্রিয়ার হার ইনস্ট্যান্টেনিয়াস। বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে লিখবো আমরা মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ, এবং এটা পাই কি করে সমান ট্যানজেন্ট যদি নিই, ট্যান থিটা করলে আমরা কি পাবো ওসি বাই ওডি। ট্যানজেন্ট কত ওসি বাই ওডি, এটা রেট অফ রিঅ্যাকশন। এখান থেকে টাইম যে কোনো একটা ইনস্ট্যান্ট টি টাইম, এটা টি সময় বলা যায়, টি সময়ে তাৎক্ষণিক। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রেও এরকম করে ট্যানজেন্টটা টানতে হবে। এই পয়েন্টটা যে কোনো আমরা ধরি যদি আর আর এখানে ট্যানজেন্টটা টানা যাবে, এই হচ্ছে টাইম টি, তাহলে টি সময় তাৎক্ষণিক, টি সময়ে তাৎক্ষণিক বিক্রিয়ার হার সমান, এটা কিন্তু আমরা নেগেটিভ লিখবো না, বিক্রিয়াজাত পদার্থ বি। এখানে ট্যানজেন্টটা নিই, দেখা যাক কি হয়। একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট আমরা নিই, এটা তো আর আমাদের, এটাকে আমরা এক্স বলি, এটাকে ওয়াই বলি, এটাকে জেড বলি। তাহলে ট্যানজেন্ট কত এক্স ওয়াই বাই জেড এক্স। এই করে আমরা ইনস্ট্যান্টেনিয়াস বিক্রিয়ার হার নির্ণয় করতে পারি। বিক্রিয়ার হারের একক ইউনিট অফ রেট অফ রেট অফ রিঅ্যাকশন। তো আমরা পেয়েছি কনসেন্ট্রেশন চেঞ্জ, তার মানে হচ্ছে কনসেন্ট্রেশন টাইম, স্বাভাবিকভাবেই এর ইউনিট হয়ে যায় কনসেন্ট্রেশন টু টাইম। তো কনসেন্ট্রেশন কি করে মেজার করতে পারি? কনসেন্ট্রেশন যদি হয় আমাদের লিকুইড, এদের ক্ষেত্রে আমরা লিখতে পারি মোল পার লিটার। অর্থাৎ লিকুইড পদার্থের ক্ষেত্রে একক হবে, এটাও হতে পারে কিরকম একক হবে মোল পার লিটার, তার মানে হচ্ছে মোল লিটার ইনভার্স, টাইম যদি আমরা সেকেন্ডে নিই তাহলে সেকেন্ড ইনভার্স, মিনিটে নিলে মিনিট ইনভার্স হবে। আর যদি আমরা গ্যাসিয়াস পদার্থ নিই, গ্যাসিয়াস সাবস্টেন্স, তাহলে চলে আসে পার্সিয়াল প্রেসার। সেটার একক হচ্ছে এটিএম, তাহলে আর ও আর এর একক হবে এটিএম সেকেন্ড ইনভার্স অথবা এটিএম মিনিট ইনভার্স। এই চ্যাপ্টারটায়
রেট অফ রিঅ্যাকশনের পোর্শনটাই এইটুকুই আছে। এরপর কয়েকটা আমরা প্রবলেম করে নেব। ছোট্ট ছোট্ট প্রবলেম আমরা করে নেব। যেমন এক খুব সোজা প্রবলেম 1। এ বিক্রিয়ক পদার্থ বি বিক্রিয়ক পদার্থে রূপান্তরিত হচ্ছে। At the start of the reaction, এর গাঢ়ত্ব 0.35 মোল। আমি প্রথমেই বলে শুরু করেছিলাম প্রোডাক্টের গাঢ়ত্ব at the start of the reaction হয় 0। 30 মিনিট পর after 30 মিনিট এর গাঢ়ত্ব হয় 0.15 মোল। তাহলে বিক্রিয়ার হার নির্ণয় করো। ক্যালকুলেট ROR। So change in concentration of reactant A. Change in concentration of reactant is equal to 0.15 minus 0.35, that equal to 0.20 molar, that equal to 0.20 mole per liter. What is here the time interval? Time interval is equal to 30 minutes. Therefore, ROR is equal to minus that equal to 0.20 divided by 30। এটা করে আসবে নিয়ার অ্যাবাউট 6.667 into 10 to the power minus 3 mole liter inverse minute inverse। আরেকটা প্রবলেম দিতে পারি। Here is the equation. Nitrogen in the gaseous state, hydrogen also in the gaseous state, and we form NH3, which is also এখানে দেওয়া আছে NH3 উৎপন্ন হওয়ার হার। NH3 উৎপন্ন হওয়ার হার, write down 9.6
ইন্টু 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের হলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অন্তর্হিত হওয়ার হার নির্ণয় করো বা শেষ হওয়ার হার, শেষ হওয়ার হার নির্ণয় করো। তাহলে আমরা এটা করি। এই বিক্রিয়াটা রেট অফ রিঅ্যাকশন কত? ঋণাত্মক নাইট্রোজেনের সাপেক্ষে লিখলে ডেল্টা কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন delta T is equal to minus 1/3 delta hydrogen delta T is equal to half delta NH3 divided by delta T। বলা আছে বিক্রিয়াটিতে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার হার, অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার হার বলা আছে, মানে কিন্তু এইটা বলা আছে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার হার মানে এইটা বলা আছে, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি twice ROR তো ROR is equal to half into এটা আমাদের বলা আছে 9.6 into 10 to the power minus 3 that equal to 4.8 into 10 to the power minus 3 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা বিক্রিয়ার হার। এখন এটা যদি বিক্রিয়ার হার উৎপন্ন, এটা যদি বিক্রিয়ার হার হয় তাহলে এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে এর সঙ্গে সমান, অর্থাৎ নাইট্রোজেন শেষ হওয়ার হারই হলো এটাই। therefore decrease in the concentration of N2 is equal to 4.8 into the power minus 3 mole liter inverse second inverse। এবং decrease in the concentration of hydrogen is equal to ROR এইটা হয়ে গেল। অনেকভাবে করা যায়, এটা করতে হবে মানে ROR এর 3 টাইমস। বা এটা দেওয়া আছে, তো এটা দেওয়া আছে, এখান থেকে যদি আমরা লিখে নিই এটা দেওয়া ছিল, তাহলে এখান থেকে যদি হয়ে যায় এটাকে গুণ করে দিলে এটা এদিকে চলে যাবে, তাহলে 3/2 হয়ে যাবে। তাহলে হাইড্রোজেনের রেট 3/2 ইন্টু 9.6 10 to the power minus 3 that equal to 1.44। মোল লিটার ইনভার্স সেকেন্ড। এটা এইভাবেও করা যায়। আবার কিভাবে করা যায়? ROR সমান এটা, তাহলে ROR এর মানটা আমি এখানে লিখলাম, এটা গেল হাইড্রোজেন ডিক্রিজের
1/3. That is, this part is equal to 3 into R1. That also equal to give you the same result. আরেকটা সমান এইটা 2 করে দেওয়া যায় অথবা 14.4 same is no problem 14.4 হলে 10 to the power